আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশের রাজনীতিতে সম্ভবত বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। এটি হতে পারে দুর্ঘটনা, কিংবা এটি হতে পারে যুগ সন্ধিক্ষণের যুগান্তকারী কোনো সফলতা। আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যেভাবে ভালো মনে করেন বা যেভাবে আপনাদের বিবেকে যাকে বলা হয় এটাকে সাড়া দেয়, ঠিক সেভাবেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ইতিবাচক কথা বলি, যে প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছেন এবং জিদ ধরেছেন যে কাজগুলো করবেন, সেই কাজগুলোতে যদি তিনি সফল হন, বাংলাদেশ যাকে বলা হয় একটা নতুন মানচিত্র পাবে, বর্ধিত মানচিত্র, নতুন একটা মর্যাদা পাবে যদি তিনি করতে পারেন। এবং আমাদের যে জীবনমান, এই জীবনমান সম্ভাবনার স্বর্ণের শিখরে পৌঁছে যাবে। প্রথম থেকে বলি চট্টগ্রাম বন্দরের কথা। চট্টগ্রাম বন্দরকে তিনি বিদেশি যারা অপারেটর রয়েছে তাদের হাতে দিতে চাচ্ছেন অপারেট করার জন্য। এখানে নেদারল্যান্ডের একটা কোম্পানি, দুবাইয়ের একটা কোম্পানি বা সিঙ্গাপুরের যে রাষ্ট্রীয় সংস্থা, তাদের কথা হচ্ছে। এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে, পক্ষে বিপক্ষে আছে। আমি ব্যক্তিগতভাবে একজন পোর্ট ইউজার হিসেবে আমি যেটা বলার চেষ্টা করেছি, যেটা এই কারণে এই মুহূর্তে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। তো সেটাকে হয়তো সরকার বিবেচনা করবে নানাভাবে করে, তারা যদি পরিমার্জিত হয়ে পরিশোধিত হয়ে চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা করে বুঝিয়ে সুঝিয়ে যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পারেন। এবং ধরুন এখন চট্টগ্রাম বন্দরে 18 লাখ কন্টেনার বা 30 লাখ কন্টেনার ধরুন এখন পরিবহন করা হচ্ছে। এটিকে যদি সক্ষমতায় ডবল করা যায়, দ্বিগুণ করা যায়, তিনগুণ করা যায়, এটি সম্ভব। এর কারণ হলো যে আমাদের দুটো বন্দর, মংলা, চট্টগ্রামের চেয়ে কিন্তু মংলা বন্দর আরও যাকে বলা হয় উপযোগী এবং আরও গুরুত্বপূর্ণ। এবং সেখানে মংলার যে চ্যানেলটা রয়েছে, সেখানে যদি চ্যানেলটা ঠিকমতো চালানো যায় তাহলে এখানে আসলে ডিপসির মতোই এটাকে ব্যবহার করা সম্ভব। এদের ড্রাফট অনেক বেশি মংলা বন্দর। ফলে পাকিস্তান জমানাতে কিন্তু চিটাগাংয়ের সাথে পাল্লা দিয়ে খুলনা এলাকাতে শিল্প কলকারখানা তৈরি হয়েছিল। খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, যশোর, এই সকল এলাকাতে। এবং চট্টগ্রাম বেল্টের শিল্প কলকারখানার চাইতে খুলনা বেল্টের শিল্প কলকারখানা কোনো অংশে কিন্তু কম ছিল না। কিন্তু আমরা সেই বন্দরটা আসলে, চালনা বন্দরটাকে ওইভাবে সংগ্রহণ করতে পারিনি। বিভিন্ন কারণে সেটাকে স্বাধীনতার পরে গুরুত্ব দেওয়া যায়নি। এর মূল কারণ ছিল আইন শৃঙ্খলার অবনতি, অর্থাৎ পূর্ব বাংলার সর্বহারা পার্টি, জাসদ থেকে শুরু করে সব কিছু, পদ্মার ওপারের যে পরিবেশ পরিস্থিতি, এটা ভীষণ রকমভাবে অবনতি হতে থাকে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থা, বিমা ব্যবস্থা থেকে শুরু করে লেবার সংকট সব মিলিয়ে ওই অঞ্চলে যে শিল্প কলকারখানা মার খায়। পদ্মা সেতু তৈরি হওয়ার পর এখন আমাদের আসলে সেই যাকে বলে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মংলা বন্দরকে কেন্দ্র করে। শেখ হাসিনার জমানাতে পায়রা বন্দর করা হয়েছে, ডিপসি বন্দর। এটা একটা শ্বেতহস্তি। এর কারণ হলো এটা কোনো দিন যাকে বলা হয় এই বন্দর ভালো হবে না। ফলে এটাকে যত সম্ভব দ্রুত এটাকে বন্ধ করে এটাকে একটা নৌবন্দর হিসেবে ঠিক মংলার সাথে কানেক্ট করে একটা সেই রামনাবাদ নদীর মোহনাতে একটা কলকাতার মতো, হলদিয়ার মতো একটা নৌবন্দর হিসাবে এটিকে যদি চালু করা হয় দক্ষিণ অঞ্চলের জন্য। মূল বন্দর থাকবে চালনা, এবং সেই চালনা থেকে ফিডারের মাধ্যমে নৌবন্দর হয়ে এখানে আসবে। তাহলে এটা হয়তো ফলপ্রসূ হবে। কিন্তু এটাকে ডিপসি হিসেবে এখানে যে ইনভেস্টমেন্ট, এটা কোনোদিন সম্ভব নয়। ওখানে যে সমুদ্রের যে ড্রাফট এবং ওখানে সমুদ্রের যে রাপসি, এটার যে অবস্থা, যারা জানেন তারা জানেন যে এটা যতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থাকবে ততদিন পর্যন্ত ওখানে ডিপসি হবে না। আমি নিজে এটার একটা ভুক্তভোগী। আমি একবার, আমার তো জাহাজ ব্যবসা আছে,
আমি সেই একটা কোম্পানি এসে বললো যে এরকম আমার বিরাট লস হয়েছে, প্রায় কোটি কোটি 5 কোটি 6 কোটি টাকার মতো লস হয়ে গেছে। সেটা হলো যে 50,000 মেট্রিক টনের পাথর নিয়ে একটা জাহাজ আসলো, এবং ওই জাহাজের এজেন্ট ছিলাম আমি বাংলাদেশে। এবং সেই জাহাজ মংলা থেকে ওখানে 2 মাস বসে আমরা আনতে পারিনি, সিরিয়াস একটা প্রবলেম হয়ে গেছিল। এবং লাস্টে আমার সেই এজেন্ট গেছে, আমার টাকা গেছে। তারপর শেষে যারা এই মাল আমদানি করেছিল পদ্মা সেতুতে, তারা সেই পাথর সাপ্লাই দেবে, তাদেরও ব্যবসা বাণিজ্য চলে গেছে। চাইনিজ কোম্পানিকে তারা সময় মতো পাথর দিতে পারেনি। তো আমি নিজে এটার ভুক্তভোগী হিসাবে আমি এটা জানি। এর কারণ হলো আমি ওই এলাকার বাসিন্দা। আমি যখন দেখলাম যে একটা নতুন পোর্ট হচ্ছে, ডিপসি পোর্ট, আচ্ছা ঠিক আছে এখানেই আমরা আনি, কিন্তু আমরা যদি মংলাতে আনতাম তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। তো সেই দিক থেকে এখানে আসলে ডিপসি পোর্ট কখনোই সম্ভব হবে না, যেটা ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন। কাজে এটা একটা শ্বেত হস্তি না, এটা আরও অনেক কিছু, এটাকে ব্ল্যাক হোল বলতে পারেন বাংলাদেশের। এটা শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্ত। এই জিনিসটা স্টপ করে, হ্যাঁ এখানে যে স্থাপনাগুলো রয়েছে একটা বড় মাপের নদী বন্দর হতে পারে, এখানে ভীষণ রকম বড় মাপের নদী বন্দর হতে পারে। সেটা কলকাতার হলদিয়ার মতো, হলদিয়া বন্দরের মতো হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। অন্যদিকে চট্টগ্রাম যে বন্দর, সেই চট্টগ্রাম বন্দর এখন যে নিউ মুরিং টার্মিনাল রয়েছে, তারপর শেষে আমরা যখন আগে ছিল পুরনো টার্মিনাল 81-82 সনে, তো সেখানে প্রথম মাল্টিপারপাস টার্মিনাল নিয়োগ করা হলো, এবং সাবির হোসেন চৌধুরী কোম্পানি কর্ণফুলী গ্রুপ এই প্রথম মাল্টিপারপাস তারা সেই প্রাইভেট সেক্টর এটা তৈরি করলো। ওটা আবার সরকার পরবর্তীতে 800 কোটি না 1000 কোটি টাকা দিয়ে ওটা আবার কিনে নেয় তার কাছ থেকে, যে না এরকম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় থাকতে পারে না। তো এখন পুরোটাই রাষ্ট্রীয় মালিকানায় আছে। আর প্রাইভেট ইয়ার্ডগুলো, বড় বড় প্রাইভেট ইয়ার্ডগুলো, অসংখ্য প্রাইভেট ইয়ার্ড তৈরি হয়েছে এক্সপোর্টের জন্য, ইম্পোর্টের জন্য, সেগুলো বাইরে। কিন্তু মূল বন্দর এখনো পর্যন্ত সরকারের হাতে, কাস্টমস বন্দরের হাতে। এখন এটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের হাতে দিতে যাচ্ছেন, এবং আলটিমেটলি এই কাজ তাকে করতে গেলে তাকে কাস্টমসটাও বিদেশিদের হাতে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওখানে মানে ট্যাক্সেশন, তারপর শেষে ওখানে যা কিছু আছে, এর কারণ হলো যত রকম ওখানে সেশন জট হয়, যানজট হয়, যা কিছু হয়, এর মধ্যে বন্দর যদি 10% জড়িত থাকে, 90% থাকে কাস্টমস। এটাকে যদি তিনি ওভারকাম করে সিঙ্গাপুরের মতো, হংকংয়ের মতো, যেখানে একটা 5000 কন্টেনার নিয়ে আসে একটা জাহাজ, মোটামুটি 7-8 ঘন্টার মধ্যে যেখানে আনলোড করা হয়, তো সেখানে এরকম একটা জাহাজ আমাদের বন্দরে ভিড়তেই অনেক সময় 7-8 দিন সময় লাগে, 7-8 ঘন্টা লাগে হলো ডিসচার্জ করতে। আর এখানে বার্থিং পেতে, মানে বার্থিং পেতে কর্ণফুলীর ভিতরে ঢুকে টো করে, মানে এই নিয়ম আছে। ধরেন আপনার একটা জাহাজ আসলো, সেই জাহাজ সে ডিপসিতে বসেই সে চট্টগ্রাম বন্দরের ট্রাফিক ডিপার্টমেন্টে মানে যোগাযোগ করবে কন্ট্রোল টাওয়ারে, তারপরে তাকে অনুমতি দেওয়া হবে, বার্থিং পারমিশন দেওয়া হবে, এরপর তাকে টো করে টেনে সেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ আনবে। এবং এই কাজ করতে সাধারণত এখন 7 থেকে 8 দিন সময় লাগে, এবং যখন কনসেশন চলে, তখন কনজেশন চলে যেটাকে, তখন দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পর্যন্ত চলতে থাকে। এবং এরকম বড় বড় জাহাজ আসছে, যে জাহাজে প্রতিদিন $20,000-25,000 ওই আউট অ্যানকারেজে বসে থেকে তাদেরকে ড্যামারেজ গুনতে হয়। এখানে জাহাজের যে ইঞ্জিন 24 ঘন্টা চালু রাখতে হয়। তো এই দুরবস্থা থেকে, অব্যবস্থাপনা থেকে বের হয়ে আসার জন্য সিঙ্গাপুরের আদলে, এমনকি কলম্বোর আদলে, কলম্বো বন্দরের আদলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি করেন, বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটি কোনো সন্দেহ নেই। কিন্তু এটার সম্ভাবনা যতটা না বেশি, তার চেয়ে ঝুঁকি 3 গুণ বেশি। যদি এখানে ফেল করার পরে বিদেশিরা তারা তাদের ইনভেস্টমেন্ট ফেরত চাইবে সরকারের কাছে, শ্রমিক আন্দোলনরা তারা আন্দোলন করবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, এবং এখন বন্দরের যে দুর্নীতি বা অনিয়ম আছে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনি ধরেন মশা মারার ওষুধ দিলেন, কিন্তু সেই ওষুধ কাজ করল না, তখন মশা আরও বেপরোয়া হয়ে পড়ে। এই গেল ওনার সমস্যা। দ্বিতীয়ত যে ঘটনা, সেটা হলো করিডর, মানবিক করিডর। তো এটা নিয়ে তিনি কাজ করছেন জাতিসংঘের তত্ত্বাবধানে, এখানেও কিন্তু ঝুঁকিটা বিশাল। এখন এই কাজ করে যদি আরাকান আর্মির সঙ্গে তার একটা সমঝোতা হয়, এবং তিনি যদি এই 10 লাখ 12 লাখ 15 লাখ রোহিঙ্গাকে সীমান্তের বাইরে, এমনকি ওপারে নো ম্যানস ল্যান্ডে নিয়ে যেতে পারেন, এটা আমাদের জাতির জন্য একটা বিরাট, যাকে বলা হয়, প্রাপ্তি। 2 নম্বর হলো যে তিনি এখন যে চেষ্টা করছেন,
প্র্যাকটিক্যালি এবং ফ্র্যাঙ্কলি, সেটা আমেরিকার সহযোগিতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এনগেজমেন্ট নিয়ে আরাকান আর্মিকে শক্তিশালী করে সেখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার জন্য। ফলে কি হচ্ছে, মায়ানমারের সাথে সার্কিট ব্রেকার হিসেবে এই ছোট রাষ্ট্রটি থাকবে এবং এটি আকার আকৃতিতে ওখানে দুটো রাষ্ট্র হবে। একটা হলো রোহিঙ্গাদের জন্য এবং আরাকান আর্মিদের জন্য একটা এলাকা, যেটাকে এখন মানে আরাকান বলা হচ্ছে, আর একটা হলো পাশের ছোট আরেকটা এলাকা শিন। এটি আমাদের একটা বাংলাদেশের বড় সড়ো উপজেলার মতো এলাকা। তো কাজে এই দুটো রাষ্ট্র বাংলাদেশের জন্য আসলে যাকে বলে ঝামেলা হবে না এবং এখন যেভাবে মায়ানমারকে আমরা থ্রেট মনে করছি এবং যে সমস্যা হবে, সেখানে যদি এই জিনিসটা করা হয়, পারা যায়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিশাল মানে একটা ঐতিহাসিক যে কাজটা অতীতে শায়েস্তা খানও পারেন নাই, এরকম একটা লাভ হবে। এবং সামনে যদি ওই দুটো রাষ্ট্র অর্থাৎ চীন এবং আরাকান তারা যদি বাংলাদেশের সঙ্গে কনফেডারেশন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চান অধিকতর স্বায়ত্তশাসন নিয়ে, তা সেক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র তো বিশাল হয়ে গেল। নাফ নদীর উপর আমাদের একছত্র আধিপত্য চলে আসলো এবং তখন এই চট্টগ্রামের মতো করে এই নাফ নদীর মোহনাতেও দেখা গেল যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা ডিপ সি পোর্ট সেখানে হতে পারবে, এরকম একটা ঝুঁকি। কিন্তু যদি উনি ফেল করেন তাহলে এই বন্দর এবং এই যে মানবিক করিডরের উছিলে পুরো চট্টগ্রাম বেল্ট আমরা হারিয়ে ফেলব, ভীষণ রকম হারিয়ে ফেলব। তো এরকম যাকে বলা হয় সম্ভাবনা এবং ঝুঁকি, এই দুটোর মধ্যে আমরা এখন পড়েছি। এখানে হতাশ হওয়ার যে কারণ হলো যে এই সরকারের ম্যান্ডেট, জনসমর্থন এবং আমলাতান্ত্রিক সমর্থন, কূটনৈতিক যে সমর্থন ওয়ার্ল্ড ওয়াইড, এটি নেই, খুবই অল্প, নেই বললেই চলে। তো কাজে এত বড় একটা ঝুঁকি আসলে এই সরকারের পক্ষে নেওয়া সত্যিকার অর্থে এটি ম্যাটেরিয়ালাইজ করা যাবে না, এটি হলো অবস্থা। আবার অনেক সময় বড় কাজগুলো হঠাৎ হয়ে যায়। পৃথিবীর অনেক সময় ছোট ঘটনা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, প্রকৃতি এভাবে ঘটিয়ে দেয়। একটা ছোট বারুদের টুকরা বা এক বিন্দু শিশির থেকে দেখা গেল বিরাট একটা মহাসাগর রচিত হয়ে গেল। ছোট্ট একটা দুর্ঘটনা থেকে একটা বিশাল বনভূমি, তো সেখানে দাবানল শুরু হয়ে গেল এবং সেই দাবানলে দেখা গেল সেখানে একটা মরুভূমি তৈরি হয়ে গেল। অবাক হয়ে যাবেন যে ভারতের যে গভীর মরুভূমি, এ কিন্তু একসময় গভীর জঙ্গল ছিল। তো এইরকম অনেক ঘটনা ঘটে। কাজেই এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটতে পারে, এখন সেটা নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে, কিন্তু ঘটবেই, এরকম একটা অবস্থায় আমরা কিন্তু পৌঁছে গেছি। তার সঙ্গে যে পায়ের আওয়াজ, এখন পায়ের আওয়াজ বলতে কি বোঝায়? নর্মালি আমরা গলার আওয়াজের কথা জানি, তারপর অন্য কোনো শব্দের কথা জানি যেগুলো দৃশ্যমান, কিন্তু যখন পায়ের আওয়াজ শোনা হয়, বলা হয়, এটিকে সাধারণত নেতিবাচক অর্থে একটা যুদ্ধ ভাব, একটা সামরিক ভাব, একটা সামরিক শাসন, একটা মিলিটারি যাকে বলা হয় ইনভেশন, এরকম মনে হয়। তো সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে। এবং এটা কেন? এর কারণ হলো যখন এরকম একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে, তখন বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে। এটা ছোট বড় কথা নয়। আফ্রিকার আপনি দেখেন, সেই বুর্কিনা ফাসোর মতো একটা রাষ্ট্র, সেখানে কি হচ্ছে, কিংবা ধরুন রুয়ান্ডাতে কি হয়েছে। তাদের কিন্তু ছোট্ট একটা দেশ রুয়ান্ডা, অর্থনীতি অত ভালো না, কিছু না, কিন্তু সেখানে কি হয়েছে, সেখানে কেন পশ্চিমারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে। উগান্ডার মতো একটা দেশ, সেখানে কি হয়েছে বা এখনো কি হচ্ছে। তো সেই দিক থেকে বাংলাদেশ ধরেন অনেক বড় সব দিক থেকে এবং অনেক সম্ভাবনাময়। এবং এখন গ্লোবালি যে অর্থনীতি এবং গ্লোবালি যে ভূতাত্ত্বিক যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন সেন্টার পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশ। তো সেই দিক থেকে এখানে একটা বড় কিছু ঘটতে যদি দেখা যায়, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, সেখানে বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে। যদি ইতিবাচক হয়, তাহলে এখানে বিল গেটস আসবেন, স্টিভ জবস আসবেন, তারপরে মার্ক জাকারবার্গ আসবেন, আরও সবাই আসবেন। ভারতের রিলায়েন্স আসবেন, আদানিরা তো আছেনই, আরও অনেকে আসবেন, হিন্দুজারা আসবেন, এটা স্বাভাবিক। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে ঘন আসবেন। আর যদি খারাপ অবস্থা তৈরি হয়, তাহলে কি হবে?
লাদেন বাহিনী আসবে, তারপর আল কায়দা আসবে, আইএস আসবে, হিজবুত তাহরির আসবে, গোলাবারুদ আসবে, AK-47 আসবে, ফেন্সিডিল আসবে, গাঁজা আসবে, ইয়াবা আসবে, আরো কত কি, মারিজুয়ানা আসবে, হেরোইনে আসবে, সাপ আসবে, ব্যাং আসবে, বেজি আসবে, সান্ডাও আসবে, আর কফিলও আসবে। কাজে এরকম একটা জটিল অবস্থায় সতর্ক হওয়া ছাড়া আর দোয়া প্রার্থনা করে অপেক্ষা করা ছাড়া আমি আসলে কিছু দেখছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।